দুইটা দুইটা বিষয়কে আসলে আদ্যকথা হিসেবে দেখতে চাই। একটা হচ্ছে যে, যদি ধরি যে রুহানিয়াতের প্রশ্ন, যেটা বিষয়ে আমি গণের আলোচনায় আমি করেছি, সেটা একটা আলাদা রাজনৈতিক আলোচনায় গিয়ে আমি করেছিলাম। সেখানে আমি সুলতানকেও টেনে এনেছিলাম আর কি, ওই কারণে যে কিভাবে গণের বিষয়টা তৈরি হয় আর কি। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে আহ আদ্যকথা, আ- এই যে এই যে আদম এবং আদমি, এই যে আদ্যকথা, এইটার সাথে ওভারল্যাপ করে এরকম আরেকটা কাহিনী আর কি। প্রথমটা হচ্ছে গিয়ে ওনার যে নিজের ছবি, সেই ছবি দিয়ে আমরা, যেটাকে আমরা অনেক সময় আদিম বৃক্ষরোপণ বলি, আসলে হলো প্রথম রোপণ বোধহয় নামটা। তো নাম নিয়ে অনেক কনফিউশন আছে, তার কারণ হচ্ছে শিল্পকলা একাডেমি যখন বইটা বের করে, আর যে সিরিজটা করে মাস্টার আর্টিস্টদের উপর, সেখানে আসলে নাম কিছু পরিবর্তন করা হয় আসলে, হ্যাঁ। এবং আমরা যে ছবিটা দেখলাম কিছুক্ষণ আগে, যে বন্যার পরে বা গণহত্যা, আসলে এটার কোনো নাম ছিল না, এটা আনটাইটেল। হ্যাঁ। তো সেই আনটাইটেল ছবিটার আমরা টাইটেল পেলাম পরে, এবং এখানে যারা শিল্পকলা একাডেমির সাথে জড়িত ছিলেন তাদের এখানে কিছুটা অবদান আছে। তারা হয়তো ভালো অর্থে এটা করেছিলেন। তো আমি আদ্যকথায় চলে যাই। আদ্যকথা বিষয়টা হচ্ছে এরকম যে, একটা হচ্ছে বৃক্ষরোপণ, সেখানে আমরা একটা মোটিভ দেখি। এবং এইখানে 1975 সালে করা এই মোটিভটা, যে একজন আদম সুলভ, নবী সুলভ একজন মানুষ, নেতা সুলভ একজন মানুষ, কর্তা যার, সত্তা যার আছে, উনি বৃক্ষরোপণ করছেন। এবং এটা একটা আদিম একটা কাহিনীর মতোই, যদিও এটা একটা আহ, কল্প কাহিনী অনেকে মনে করেন। আর ধর্মতত্ত্বের সাথে জড়িত মানুষেরা বা ধর্মের সাথে জড়িত মানুষেরা তারা এটাকে এক ধরনের সত্যতা দেখেন, তার কারণ মিথের মধ্যে অবশ্যই সত্যতা তো থাকেই। এবং এই মিথিক শক্তি পুরোপুরি ভাবে ব্যবহার করেন এই শিল্পী। তো সেটা আমরা দেখতে পাই তার কাজের মধ্যে দিয়ে, এই যে শক্তিমান মানুষ, যেরকম এটার সাথে রদ আর থিঙ্কারের তুলনা চলে। অর্থাৎ আমরা যতই যতই বলি যে ইউনিকনেস, যখন বলি, এই ইউনিকনেসটা আসলে তৈরি হয় দুটা কারণে। একটা হচ্ছে যে তার স্থানিকতা, এটার কারণে। আরেকটা হচ্ছে যে উনি কি কি বিষয় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এবং সেটা কিন্তু শুধুমাত্র এই অঞ্চলের হতে হবে এরকম কিন্তু নয়, এবং সেটা আসলেও সেরকম কোনো কাহিনী শিল্পীর ক্ষেত্রে চলে না, খাটে না। তো আরেকটা দৃশ্য যদি যাই, যেটা একেবারে বাস্তব দৃশ্য, চারুকলায় উনি এসেছেন, উনি পরনে শাড়ি, পেছন থেকে রফিকুন নবী দেখছেন। এই শাড়ি পরা একজন শিল্পীকে রফিকুন নবী দেখে প্রথমে ভাবছেন একজন মহিলার সাথে জয়নুল আবেদিন কি এত কথা বলছে না, পিছন থেকে দেখে উনি ভাবছেন। পরে যখন উনি ক্লাসে ঢুকলেন এবং জয়নুল আবেদিন পরিচয় করিয়ে দিলেন তার সেই সময়কার ছাত্রদের মাঝে, ছাত্ররা খুবই অবাক হলেন যে একজনকে দেখলেন, সুলতানের কথা শুনেছেন। এবং রফিক নবী বলছেন যে আমি যে ধারণা নিয়ে চারুকলায় ঢুকেছি, যে উদাস সব শিল্পী, শিল্পীরা সেরকম উদাস নয়। আবার আমি যে ধারণা নিয়ে ওই যে উদাস শিল্পীদের হওয়া উচিত এরকম ঔচিত্যবোধ থেকে, আমি যখন সুলতানের দিকে তাকালাম সেটাও মেলে না। শাড়ি পরা একজন শীর্ণ মানুষ, এবং ওনাকে দেখে এটা এটা একটা আদ্য দৃশ্য হিসেবে আমি বলছি, যে প্রথম সুলতানের আবির্ভাব ঢাকায় সেই 50-এর দশকে সম্ভবত। এই আবির্ভাবের পরে উনি উনি বিদেশে চলে যান, এবং তাতে এখানে রিসেপশনও দেওয়া হয় অনেক ভালোভাবে, উনি যখন ফিরে আসেন। তো সেটা অন্য গল্প। মূল গল্পটা হচ্ছে যে একটা বিশাল গ্যাপ আছে সুলতানের যে প্রথম দিককার কাজ, সেটা থেকে একটা বিরাট উত্তরণের জায়গা আমরা দেখি 71-এর পরে। এবং ওনার একটা একটা কথোপকথন থেকে আমরা জানতে পারি যে 71 তাকে যুথবদ্ধতার কনসেপ্টটা দিয়েছে আসলে। এইটা একটা ইম্পর্টেন্ট আদ্য কথা বলে মনে হয় আমার কাছে এই শিল্পীর সূত্রে, যে কিভাবে উনি আদম এবং আদমির ধারণায় গেলেন, এবং আদমিদের যুথবদ্ধতা, এটা খুব জরুরি। আবার আরেকটা বিষয় হচ্ছে দেহকে, এই যে উনি উনি দুই ভাবে দেখেন শরীরকে, নিজের শরীরকে যে নারী হিসেবেও দেখেন, পুরুষ হিসেবে দেখেন, যেটা আবার আরেক হিন্দু ধর্মের আদ্যকথার সাথে সম্পর্ক। এটা যদি মুসলিমদের আদ্যকথা হয়, আদম শুধু মুসলিম না, আহ আব্রাহামিক যে ধর্ম, সেই ধর্মের আদ্যকথা হয় আদম এবং হাওয়া, সেই আদ্যকথার বিপরীতে আরেকটা আদ্যকথা হচ্ছে এবং দুটার মিল আছে কিন্তু। আহ, শিব এবং পার্বতী আসলে আদম এবং হাওয়ার মতনই একটা আত্মকথা আসলে। তো সেটাকে তিনি অনুসরণ করছেন, একেবারে দেহে ধারণ করছেন। এবং এটা আমরা আমরা আরো আরো লেখায় পাই। ওনার যে বইটা বেরিয়েছিল আসলে,
সেটার মধ্যে আমরা অনেকের স্মৃতিচারণ দেখি। এই বইটা এস এম সুলতান স্মারক গ্রন্থ, এটা বেরিয়েছে। একটু একটু আমি খোঁজ দিই এটা, তাহলে লোকেরা হয়তো ইন্টারেস্টেড হবে। এটা হচ্ছে আখতারুজ্জামান প্রকাশক হিসেবে। যাই হোক, এটা কত সালে এখানে দেয়া নেই। মোবারক হোসেন খান মহাপরিচালক ছিলেন যখন, তখন এই বইটা বের হয়েছিল আর কি। এবং এর মধ্যে কিছু কিছু ঘটনা আমরা পাই সুলতানের ব্যক্তি জীবনে। উনি হঠাৎ হঠাৎ করে বলে উঠতেন যে যা যা যা। তো জিজ্ঞেস করলে বলতেন যে রাধা চলে আসছে। তো রাধা চলে আসারকে, রাধাকে দূর করার জন্য উনি এরকম যা যা বলছেন আর কি। তো এই ধরনের ব্যাপার স্যাপার সুলতানের মধ্যে ছিল। এবং এটা এটা তাকে, তার মিথিফিকেশনের পেছনে যারা জড়িত হয়তো ভাববেন যে মিথিফিকেশনের ব্যাপার হিসেবে যারা এটাকে দেখবেন তারা হয়তো ভাববেন যে এইসব বানানো গল্প, আসলে বানানো গল্প না। এবং প্রাণীর সাথে ওনার সম্পর্কেরও একটা ব্যাপার আছে, যে ব্যাপারগুলো আসলে আমরা বেশি বেশি বলায় ওই হয়তো মিথিফিকেশনের একটা জায়গা তৈরি হচ্ছে আর কি। সুলতান এটা নিজে মিথ হয়ে দাঁড়িয়েছেন, এটা হচ্ছে স্বাভাবিকভাবেই শিল্পীরা মিথ হয়ে দাঁড়ান। তো একটা উদাহরণ দেওয়া যায়। উনি উনি কথা বলছিলেন সৌন্দর্যের খোরাক হিসেবে, যদি যেই এই এই শরীরকে দেখা যাচ্ছে না, এই শরীর আসলে কর্মী শরীর। এবং অকর্মণ্য অবস্থায় এই শরীর খুব, যেই যেই আহ, যেই বাস্তু কেন্দ্রিকতা তার মধ্যে আমরা দেখি, এই বাস্তু ভিটাকে আসলে শুধুমাত্র ঘর দিয়ে বিচার বিশ্লেষণ করা সম্ভব না। এর মধ্যে পরিবেশ জড়িত হয়ে পড়ে। এবং তার কাছে আসলে, যদি হিন্দু ধর্মতত্ত্ব আমি এখানে ব্যবহার করি, বলা বলা যেতে পারে যে বোম, মরুত, তেজ, অপক্ষিতি এগুলো সব ইম্পর্টেন্ট। অর্থাৎ আকাশ, বায়ু, আগুন, আহ জল, মাটি সব ইম্পর্টেন্ট। এবং উনি এক ধরনের রোমান্টিক দৃষ্টি দিয়ে ওনার নদীকে দেখতেন। ওনার যে নদী, সেই নদী মাতৃক দেশের নদীর পানি পানযোগ্যতা তখনও ছিল যখন তিনি যতদূর উনি স্মরণ করেন, এখানে ব্রিটিশরা এখান থেকে পানি নিত এরকম কথা উনি বলতেন। তো এই যে নদী, এই নদীকে যেভাবে উনি দেখেন, বায়ুকে যেভাবে দেখেন, এবং দেহে এগুলোর উপস্থিতি টের পান। এবং আমি জানি না উনি উনি কি ধরনের সাধনা করতেন, যোগ সাধনা করতেন না কি করতেন, হয়তো করতেন না। তার কারণ অনেক সময় উনি এরকমটা দেখান মনে মনে, বা কথাবার্তা এরকম দেখান যে যেন উনি আসলে আহ, ধর্ম, কর্ম এসবের সাথে সম্পর্কিত না। কিন্তু ওনার যে আত্ম এবং অপরের ধারণা, ওর মধ্যে খোদ সত্তার ধারণা পাওয়া যায় আসলে। আমরা যদি আহ, বর্তমানে যে এক্সিবিশনটা চলছে বেঙ্গল গ্যালারিতে, সেই এক্সিবিশনে যাই, তাহলে প্রথমেই যেটা দেখতে পাই সেটা হলো যে এক ধরনের কথাবার্তা দেখতে পাবো। ওনার যে ভিডিওটা, যে জগৎ সত্তা নিয়ে উনি কথা বলছেন, যে বাঁশি কিভাবে ভালো বাজাতে হয়। হ্যাঁ, উনি বলছেন যে সুর হচ্ছে কি আসলে একটা কনসোলেশন দেয় মানুষকে। কিন্তু আসলে এগুলো উনি ইংরেজিতেই বলেন কিন্তু, হ্যাঁ, অনেক সময়। তো এগুলো বলছেন উনি প্যাথোস এবং সরোস, যে মানবীয় প্যাথোস এবং সরোসের উপরে। এগুলোর সাথে আসলে এগুলোর সম্পর্ক না। যেটার সাথে সম্পর্ক আছে সেটা হচ্ছে জগতের একটা সত্তা আছে, সেই সত্তার সাথে সম্পর্ক আছে। তার মানে এখানে আমরা একটা আদ্য কথা পাই, যেটা আসলে এখানকার সাধু সন্ত, এমনকি আহ, যে জনগোষ্ঠীর সাথে, যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে উনি বাস করতেন, সেই মতুয়া সম্প্রদায়ের বিশ্বাসের সাথেও সম্পর্কিত। এমনকি ইসলাম ধর্মের উম, যে সাধুদের সাথে বা আহ, পীর পয়গম্বর যাদেরকে আমরা বলি, তাদের যে ধারণা, সেই ধারণার সাথে এটা মেলে। এখানে একটা, এটাকে সিনক্রিটিজম বলবো কিনা জানি না। সিনক্রিটিক জিনিসটা আবার অন্যরকম, সবকিছু মিলিয়ে মিশে একটা কিছু হাজির করা। তো সেটা আমি বলতে চাই না আসলে। তো এর মধ্যে প্রাচীনত্বের প্রশ্ন আছে আর কি, যে মানুষকে প্রাচীন দৃষ্টি দিয়ে দেখা। এবং ওইটাই আদ্য দৃষ্টি আমি বলছি আর কি। হ্যাঁ, এই আদ্য দৃষ্টি দিয়ে মানুষকে দেখা, এবং এই দেখাটা দেহতত্ত্বের সাথে মেলানো যায়, যেটা মৈশান বললেন আর কি। আমি শুধুমাত্র লালন ফকির নিয়ে ভাবছি না, এখানে দেহতত্ত্ব নিয়ে ভাবছি, যেটা আরো বৃহত্তর জায়গা থেকে বিভিন্ন ধর্মের সাথে সম্পর্কিত। এখানে দেহতত্ত্ব শুধুমাত্র একটা ধর্মের ফলাফল না। আর এখানকার যে চরিত্র, সেই চরিত্রের মতোই আর কি, যে মানুষগুলো এই দেহতত্ত্বের জন্ম দিয়েছে, সেই যে চরিত্র, সেই চরিত্রের মতোই এগুলো। এগুলো এক ধরনের শরীর, যে শরীরের মধ্যে আসলে শিক্ষাটা আবির্ভূত হয় আর কি। হ্যাঁ, এই এক ধরনের এনলাইটেনমেন্ট, যেটা আপনা আপনি হাজির হয়।
তো দেহতত্ত্বের ধারণা মতে মনোশিক্ষার একটা ধারণা আছে, আর আরেকটা হচ্ছে যে আখেরি যে চেতন। তো আমি আমি মনে করি না যে আখেরি চেতন নিয়ে উনি ভাবিত ছিলেন, কিন্তু মনোশিক্ষার জায়গাটা ওনার মধ্যে থেকে আমরা পাই আর কি। ওনার কথাবার্তায় বোঝা যায় যে প্রাণ প্রকৃতি নিয়ে যে সচেতনতার কথা আমরা শুনি, সেখানেও আমরা দেখতে পাই যে এই এই যে মনোশিক্ষা, সেই শিক্ষার স্তর তার মধ্যে খুব সজাগ ভাবে ছিল। আর যদি আমরা প্রান্তিকতার প্রশ্ন আসি, তো আমার মনে হয় না যে সুলতানকে, আমি আমি সালতানাত শব্দটা খুব ব্যবহার করতে চাই এখানে, যদিও ব্যবহার করাটা অনেক সময় মনে হচ্ছে যে অনৈতিক, কেননা রাজ্য হিসেবে দেখতে চাচ্ছে সুলতানের, কিন্তু সুলতান আসলে একটা রাজ্যই গড়ে তুলতে চাইছে, এটা সত্যি কথা। তো সুলতানের সালতানাতে আসলে মূল ধারার সালতানাত আসলে, হ্যাঁ, আমরা হয়তো ভাবছি তিনি প্রান্তিক জায়গা থেকে উনি সামনে চলে আসছেন, কিন্তু মূল ধারা কি করে হয়? মূল ধারা হয় এই জন্য যে উনি যে গ্রামে বড় হয়েছেন, যে মানুষ দেখেছেন। দীপ্তি কিছুটা বলেছেন, সামান্য একটু বলতে নিয়ে ওইটা শেষ করেননি, হয়তো ভবিষ্যতে আমরা শুনতে পাবো। সেটা হচ্ছে যে মানুষগুলোকে উনি দেখেছেন, সেই মানুষগুলিকে উনি এঁকেছেন আসলে। এবং ওইখানে গেলে দেখা যায় যে মানুষের পেশি আছে কি না, এই যে আমাদের ধারণা। এবং সুলতান নিজেও কিছুটা মুখে এটা ছড়িয়েছেন যে যে কৃষক আয় কৃষক, আসলে ব্যাপারটা তা না, কৃষক যথেষ্ট পেশিবহুল। বাংলাদেশের কৃষকের পাশে আমরা বরং একটা বয়সে মানে ক্ষীণকায় আমরা তুলনামূলকভাবে, শহরে যারা বড় হয়েছি, এবং আমাদের যৌবনকালে যে শরীর ছিল সেটা খুবই একটা পেটা একহারা শরীর, কিন্তু কৃষকের শরীর যথেষ্ট রিদমিক। এবং বক্রতার কথা কিন্তু সুলতান বারবার বলে না। এবং এটা যেভাবে যে কেউ ব্যাখ্যা করুক না কেন, বক্রতা, যেমন দীপ্তি দত্ত খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ দেখা যায় না। তো বহুভঙ্গ যদি বলি এটাকে আমি, যে সুলতানের বহুভঙ্গ এটা কোত্থেকে আসলো, তো ওই ত্রিভঙ্গের সাথে মেলানো যায়। যে ত্রিভঙ্গ আসলে যারা একেবারে একহারা ফিগারের, তারা হচ্ছে এখানকার নায়ক, কিন্তু ওই নায়কের বাইরেও নায়ক আছে। তো সেই প্রতিনায়ক যদি ধরি, সেই প্রতিনায়ক বললে আবার ভুল হবে, তার কারণ সুলতানের কাছে এটা, এরা প্রতিনায়ক না। আমাদের কাছে হয়তো, আমরা হয়তো ভাবছি যে যে মেইন স্ট্রিম ধর্মের যে ইয়েটা খাড়া হচ্ছে, যেটা আমি উদাহরণ দিলাম, যে আদিম বৃক্ষরোপণ বা প্রথম রোপণ, যে নামেই আমরা বলি না কেন, এই রোপণের মধ্যে যে আদম হাজির আছেন, তো এটা এক হারা একটা ফিগার। সেই ফিগার কিন্তু পরে আর আসেনি। আমি কয়েকটা উদাহরণ জানি যে সিঙ্গেল মোটিভ, মোটিভ যেটাকে বলি আমরা আর কি, ছবিতে সিঙ্গেল মোটিভ খুব কম এসেছে এরপর। আমরা গ্রামের দৃশ্য পাই, আমরা নানান শরীর একত্রে পাই, পুরুষ শরীর একত্রে পাই, নারী পুরুষ একত্রে পাই, নারী শরীর একত্রে পাই। এবং 73-র কাজেও আমরা বড় বড় কাজে দেখি যে এক ধরনের আহ, মানে শরীর, সমাজের শরীর, আহ মানুষের শরীর এবং প্রকৃতির শরীর এক হয়ে গেছে। তো এরকম কিছু ছবি উনি এঁকেছেন। তারপরে হঠাৎ করে হয়তো এই আদিম বৃক্ষরোপণ, এবং এখান থেকে যদি শুরু ধরি, এটা যদি আদ্য কথা ধরি, পরবর্তীতে উনি আসলে গণের রাজনীতিতে চলে যায়। এটা রাজনীতি বলবো এক ধরনের, কেননা উনি আর তেমন একটা খুব একটা সিঙ্গেল মোটিভ আঁকেননি। সিঙ্গেল মোটিভ হচ্ছে গিয়ে মডার্নিস্টরাই বেশি আঁকেন আসলে। মডার্নিজমের যে ধারা, সেটা সিঙ্গেল মোটিভ বেশি আসে। কিন্তু মডার্নিজম, মনে রাখতে হবে যে মডার্নিজম যদি আভাগার্দ হিসেবে ধরি, প্যারিসিয়ান আভাগার্দদের নানান রকম মানুষ এবং আহ, মানুষকে হয়তো কর্তা সত্তা হিসেবে দেখানো হচ্ছে, আবার দেখানো হচ্ছে না, মানুষ হয়তো সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট মডার্নিটির আওতায়। কিন্তু মডার্নিটির যে ব্যাখ্যাগুলি আমরা ফিলোসফি থেকে পাই, আর আভাগার্দকে যদি ভালো করে স্টাডি করি, এই দুইটার জায়গাটা কিন্তু মেলে না। মডার্নিটি তো একটা হিস্টোরিক্যাল টাইমের মধ্যে আমাদেরকে, এবং সময়কে ভ্যালোরাইজ করে সে আসলে, মানে সময়কে গুরুত্বপূর্ণ করে তোলে, এবং বাকি সবকিছু ওই সময়ের প্রোডাক্ট হিসেবে আমরা আমরা দেখি। এবং এক ধরনের আমাদের যে নিজস্ব টেম্পোরালিটি থাকতে পারে সেটাকে অস্বীকার করে। এবং যদি ধরি যে দুইটা ফান্ডামেন্টাল দিক আমরা মডার্ন এখান থেকে পাই আর কি, যে মডার্ন সোসাইটি এবং ট্রেডিশনাল সোসাইটি, এই দুই ভাবে বিভক্ত ভাবে মডার্নিটি আমাদেরকে দেখায়। তো সেটাকে অস্বীকার করাটা আমরা মনে করি যে খুব জরুরি। এবং সেটা কিন্তু পেরিসিয়ান আভাগার্দ শুধু না, ইউরোপের শহরে নগরবাসী অনেক অনেক মানুষই এটাকে অস্বীকার করেছেন। এবং সুলতানের সাথে মেলে এরকম যদি মানুষের কথা বলি, তারাও অস্বীকার করেছে, গগা, ভ্যান গগ সবার আগে। এবং যে স্পেস এবং পরিসর তারা তৈরি করেছে, সেটা অনেকটা মনোলোকের, যেমন সুলতানেরটাও মনোলোকের অনেকটা। এবং সুলতানের গণের যে রাজনীতি, সেটাই মনোলোকের শক্তি দিয়েই
সেটা উঠে এসেছে। যেমন গগা ভ্যান গগ অনেকটা তাই। ভ্যান গগ হয়তো প্রকৃতিকে ভেলোরাইজ করেছে অনেকভাবে নিজের মতো করে, গগাও তাই। কিন্তু এদের মধ্যে যে চৈতন্যটা ছিল, এবং তাকে যদি আমরা ধরি যে ওয়েস্টার্ন যে আহ, কি বলে এটাকে, যে রেনেসাস আমলের যে সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ দিয়ে যে ছবি আঁকা, সেই ছবি আঁকার বাইরে এনারা একটা সিম্বলিজমের যে ভাষা, সেই সিম্বলিজমের ভাষায় চলে গেছেন। এবং যে স্পেস ওনারা তৈরি করছেন, যেহেতু সেটা মনোলোকের, যেহেতু সেটার স্পিরিচুয়াল কন্টেন্ট ডিফারেন্ট, এবং যেহেতু সেটার মধ্যে মনের তাপ আছে, সেই মনের তাপের জায়গাটা তৈরি করতে গিয়ে এই সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভের যে যে সুষম স্পেস, সেই সুষম স্পেস থেকে তারা বেরিয়ে চলে আসে। এবং সুলতানেও আসলে সেটাই দেখা যায়। এবং এটার কারণেই সুলতানের সাথে আদি যে আর্ট, প্রাচীন যে আর্ট শিল্প এই অঞ্চলে, বিশেষ করে আহ বুদ্ধিস্ট যে দেয়াল চিত্র আমরা পাই ভারতবর্ষে, সেই দেয়াল চিত্রের একটা সম্পর্ক আমরা গড়তে পারি। হ্যাঁ। আর একজনকে বৃহৎ করে তোলা এবং বাকিদেরকে আহ গণের আওতায় রেখে দেওয়া, এটা হচ্ছে সুলতানে অনেক আগে দেখা যায়, পরবর্তীতে আর দেখা যায় না। অনেক আগে দেখা যায়, যেমন সাধক 1950 সেখানে আমরা দেখি, হ্যাঁ, বিশাল এক ফিগার, একটু কাত হয়ে আছে, ঠিক ধ্যানে বসা আহ, সাধক না, কিংবা ধ্যান ভঙ্গ হয়েছে, চারিদিকে মানুষ মারা যাচ্ছে, পতিত অবস্থায় আছে, এবং এই সাধক কি পতিত পাবন কিনা, সেই প্রশ্নটা এখানে যায়। কিন্তু এরকম ছবি পরবর্তীতে আর দেখা যায় না। আরেকটা ছবি 70 সালে দেখি, হয়তো সমুদ্রের যে ঝড়, সেই সমুদ্রের ঝড় কেন্দ্রিক, এটা আমি এইখানে দেখাচ্ছি। হ্যাঁ, এই ছবিটা, এই ছবিটা আসলে 70-এ, এটাও একটা ব্যতিক্রমী ছবি। এখানে নারী প্রধান হয়ে দেখা দিচ্ছে প্রথম, একেবারে আমরা যেটাকে নবুয়তির কথা বলি, যদি সেই নবুয়তির জায়গায়, অবতারের জায়গায় নারী প্রতিস্থাপন। কিন্তু এর পরবর্তীতে আর দেখি না। তারপরে ওনার কাছে সাধারণ মানুষই একটা বিশেষ অগ্রগণ্য ভূমিকায়, তার আখ্যানে, তার কৌমের ধারণায়, তার জুথের ধারণায় একটা বিশেষ ভূমিকায় চলে আসে। এবং সুলতানকে যদি আমরা ওই ভূমিকায় দেখি, যে ভূমিকায় উনি হলেন, হাজির হলেন আমাদের সামনে, সেটার একটা একটা বিউপনিবেশায়ন তত্ত্বের কিছুটা আমরা পেয়ে যাই হচ্ছে গিয়ে আহ বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের অনেক আগের একটা লেখা, দেশজ আধুনিকতা সুলতানের কাজ। এটার অনেক আগের লেখা। তো বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর লিখছেন যে এই আধুনিকতা বৈশ্বিক শোষণের ভিন্ন রূপ, যে আধুনিকতার কথা উনি বলতে চাচ্ছেন, গ্রামীণ সংস্কৃতির অধঃস্তন করার একটা প্রক্রিয়া, এবং লোকজ মনোভঙ্গি উদ্ভূত স্বাভাবিকতা, সরলতা, স্বতঃস্ফূর্ততা প্রত্যাখ্যান করার বুদ্ধিবাদী পদ্ধতি। তো আমি জানি না এটা বুদ্ধিবাদী পদ্ধতি কিনা। আমার কাছে মনে হয় যে বুদ্ধিবাদিতার পাশাপাশি এখানে স্পিরিচুয়াল যে কন্টেন্ট, সেটা আসলে বুদ্ধিবাদিতা দিয়ে ধরা সম্ভব না। এর ফলে আমাদের অন্যান্য আরো লেন্স, যেটা আমি বললাম যে আদ্য কথা দিয়েও এগুলো দেখতে হবে। ঔপনিবেশিক ধনতন্ত্রে কৃষক সমাজ অধঃস্তন করেছে, ঔপনিবেশিক ধনতন্ত্র কৃষক সমাজকে অধঃস্তন করেছে। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দেশের যে অংশের বাসিন্দা, সেই গ্রামাঞ্চল অধঃস্তন হওয়ার মধ্যে দিয়ে অন্তরালে চলে যেতে বাধ্য হয়েছে সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টির সংস্কৃতি, ঔপনিবেশিক ধনতন্ত্র থেকে উদ্ভূত হয়ে প্রবল হয়েছে। তো এই যে কথা, ঔপনিবেশিক ধনতন্ত্রের নান্দনিক ভুবনের মধ্যে যে বহেমিয়া, এই বহেমিয়ার প্রধান উপাদান হলো নিসর্গ। কিন্তু সেই নিসর্গের মধ্যে আসলে ভূমি এবং এই যে ভূ রাজনীতি, যে সুলতানের ভূ রাজনীতি, এই ভূ রাজনীতি কিন্তু দেখা দেয়। এই সুলতান, এই যে দীপ্তি দত্ত যেটা বললেন, যে সুলতান এটাকে স্পষ্ট করে তুলে, তাদের কর্ম, তাদের স্পৃহা, তাদের শ্রমকে স্পষ্ট করে তুলে। এবং শ্রম ছাড়াও যে আরো তাদের যে সক্ষতার কাহিনী, সেই সক্ষতার কাহিনীও স্পষ্ট করে তুলে। এই সক্ষতাটা জরুরি, মানুষের সাথে মানুষের সক্ষতা এখানে যেরকম জরুরি, প্রকৃতির সাথে মানুষের সক্ষতাও জরুরি। যেই সক্ষতা আধুনিকতায় আসলে, যেখান থেকে আমরা পতিত হই, আধুনিকতাকে ফ্রয়েড যেভাবে বলেন যে হ্যাপটিসিটি থেকে সেই সেই কথাটা এখানকার মানুষ অনেক আগে জানতো। আর ফ্রয়েড অনেক পরে এটা বলছে। তো আধুনিকতার হচ্ছে গিয়ে যে সমস্ত কিছু ইমেজে পরিণত করে ফেলা, সেটাও আধুনিকতার একটা একটা ইয়ে, তো সিম্বল। আমি রবীন্দ্রনাথের একটা ইয়ে করবো আধুনিকতার প্রশ্নে। রবীন্দ্রনাথ আসলে স্টকহোমে নোবেল পুরস্কার
গ্রহণকালে একটা বক্তৃতায় বলছেন যে I felt a great desire to come out and come into touch with the humanity of the West, for I was conscious of the present age belongs to the Western man with his superabundance of energy. আচ্ছা, ওয়েস্টার্ন ম্যানের এই সুপার অ্যাবান্ডেন্স কোত্থেকে আসলো আমরা জানি, তার কলোনাইজড জাতিগুলো থেকে সে যে অর্থ সম্পদ লুট করলো সেটার একটা কারণে তার সুপার অ্যাবান্ডেন্স অফ এনার্জি হলো। কিন্তু আমরা যেটা এখানে দেখছি, সুলতানে দেখছি এই সুপার অ্যাবান্ডেন্স অফ এনার্জি, এনার্জির আধিক্য আমরা দেখতে পাচ্ছি সুলতান। এই আধিক্যের কারণেই আসলে সুলতানের যে শরীর, যে শরীরগুলো সামনে আসছে, সেটা নারী শরীর হোক পুরুষ শরীর হোক, খুবই আহ, যেমন মঈনুদ্দিন খালেদের একটা কথা আছে, শক্তির তোরে মানুষী দেহের প্রমাণ আয়তন ভেঙে গেছে। এই প্রমাণ আয়তন থেকে তারা বেরিয়ে চলে আসছে, এবং এই প্রমাণ আয়তন থেকে বেরিয়ে আসা মানেই হচ্ছে গিয়ে আমি বিমানবিকীকৃত একটা একটা আহ, একটা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ মোটিভ যা আমরা দেখতে পাচ্ছি, মোটিভ হিসেবে যদি ধরি এই দেহগুলিকে, সেই দেহ বিমানবিকীকৃত আর কি। আমিনুল ইসলাম, মুর্তজা বশীর ভাবতেন এক সময়, এনারা হচ্ছে তার পরবর্তী প্রজন্মের শিল্পী, যারা বাইরে গিয়ে আধুনিকতার স্পর্শ পেয়েছেন, এবং তার আগে কিন্তু সুলতান বাইরে গেছে, উনিও আধুনিকতার স্পর্শ পেয়েছেন। কিন্তু যে আধুনিকতা আমিনুল ইসলাম মুর্তজা বশীরা চর্চা করতেন, যে জ্যামিতিকতাকে আধুনিকতা মনে করতেন, সুলতান সেটা মনে করেন। তা আমি এই কারণে সুলতানকে আধুনিকতা দিয়ে বিচার করতে চাই, যে যে সুপার অ্যাবান্ডেন্স অফ এনার্জি উনি দেখাচ্ছেন, এবং সেটা তার, তিনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজের মধ্যে মানুষের মধ্যে এটাকে চিহ্নিত করছেন, সেই জনগোষ্ঠীর মধ্যে চিহ্নিত করছেন, সেটা আসলে দুটা জিনিস ধারণ করে একই সাথে। একটা হচ্ছে যে মানুষের যে জিও এস্থেটিক কনসিয়াসনেস, এটা মানুষের মধ্যে বর্তমান ছিল এই অঞ্চলে। এই জিও এস্থেটিক কনসিয়াসনেস বা কগনিশন, এই কগনিশনটা উনি ধারণ করেন, অর্থাৎ যে মানুষগুলিকে উনি চর্মচোখে দেখছেন তাদেরকে হাজির করছেন, কিন্তু হাজির করছেন কিঞ্চিত বা যথেষ্ট পরিবর্তিত রূপে, একটা ভিশন হিসেবে। এবং সেই কারণে এই জনগোষ্ঠীটা ভবিষ্যতের জনগোষ্ঠী, পেছানোর ভবিষ্যৎ। অর্থাৎ সেটা আদ্যকথা বলার যে মূল কারণটা লালন ফকির আমরা দেখি, আদ্যকথা বলার কারণ হচ্ছে যাতে ভবিষ্যৎ আমরা করতে পারি, পুরনো যে মোটিভগুলি, সেই মোটিভগুলি দিয়ে নতুন মোটিভ যাতে তৈরি হয়। তো এই বিমানবিকীকরণের পেছনে আখ্যান ধর্মিতার একটা বিশাল, যে আখ্যানটা বলতে চায়, পুরনো আখ্যানটা বলতে চায়, বর্তমানের আখ্যান বলতে চায়, ভবিষ্যতের আখ্যান বলতে চায়। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই জরুরি। এবং আমরা যেটাকে, সরি, আমরা আমরা বলছি, সুলতান যেটা নিজেকে হিউম্যান ভ্যালু বলেছেন, ওনার একটা সুন্দর কথা আছে, সচরাচর আমরা যা দেখে থাকি তার দৃশ্যানুগ সরল উপস্থাপনা ছবি নয়, তেমন কাজ শিল্পীর তুলির দক্ষতা তুলে ধরে মাত্র, কিন্তু তার কোনো হিউম্যান ভ্যালু থাকে না, শুধু প্লাস্টিক ভ্যালু চিত্রকলার উদ্দেশ্য হতে পারে না। এই যে দুইটা ভাগে ভাগ করলেন, এই ভাগটা খুব জরুরি ভাগ। যেমন আমরা দেহকেও যে ভাগ করি না, যে আমাদের দেহের একটা অংশ হচ্ছে যে আমাদের যে বাস্তব সত্তা, বাস্তব কাজের সাথে জড়িত, আরেকটা দেহ হচ্ছে যে গডলি সত্তা আর কি। হ্যাঁ, ওইটাই হচ্ছে সুপার কনসিয়াসনেস বা সুপ্রা কনসিয়াসনেস। সেই কনসিয়াসনেস, অর্থাৎ কনসিয়াসনেসকেও আমরা ভাগ করি, মনকেও ভাগ করি, দেহকেও আমরা ভাগ করি। এবং বিভাজিত দেহ, উনি নিজে শাড়ি পরতেন কখনো কখনো, নিজে আলখাল্লা পরতেন কখনো কখনো, অর্থাৎ নারী পুরুষ দুই উনি এক নাগারে হতে পারে না। তো এই যে বিভাজন, এই বিভাজন আসলে পাশ্চাত্য বোঝাপড়ার, পাশ্চাত্যে যে বোঝাপড়া, সেটা থেকে কিছুটা হলেও ভিন্ন আমাদের এই অঞ্চল, এবং সেটা অনেক পূর্বের, অনেক আদি কথা। তো ওইখানেই আদ্য কথার প্রশ্নটা বারবার আসবে, যে প্রাণ প্রকৃতি নিয়ে আমাদের যে আহ, প্রাচীনতা, তার সাথে এই অচীনতাও যুক্ত হচ্ছে আর কি। যা কিছু অচীন, হ্যাঁ, সেই অচীন পাখি বলি, আর আমাদের এই যে এক সত্তার মধ্যে আরেক সত্তা, সেটার মধ্যে অচীনতার প্রশ্নটা আছে আর কি। তো একই সাথে জুট নির্মাণে যিনি যিনি আহ, পারঙ্গম, সেই জুট নির্মাণের মধ্যে এই সমস্ত প্রশ্নগুলি উনি তুলছেন আর কি, শরীরের মধ্যে তুলছেন। এবং কিছু কিছু ছবি আমরা হয়তো কম দেখি, যেটা 87 এক্সিবিশনে আমরা দেখেছি। যেমন একজন খুব কোমল শরীরের পুরুষ শুয়ে আছেন, তার বুকের মধ্যে একটা গোলাপ। তো এই যে ছবি, এই ছবিগুলো সামনে আসা জরুরি। আমরা যেটা সবচেয়ে বেশি দেখি, যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে যে ভূমিকে
উনি যে মালিকানার ভূমির মধ্যে, ল্যান্ডস্কেপের মধ্যে যে উনি মালিকানার প্রশ্নটা আনলেন, এটা বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর অনেক আগে উল্লেখ করেছেন যে এই মালিকানার প্রশ্ন দিয়ে উনি একটা একটা যুদ্ধ বাঁধালেন। নতুন যুদ্ধের যদি জন্ম হতে হয়, তাহলে মালিকানাটা, যা যারা এটা চাষ করেন, যারা এই ভূমিপুত্র এবং ভূমিকন্যা, তাদেরকে আসলে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে এই জমির মালিকানা পেতে হবে। তো এই মালিকানার প্রশ্ন, এই যৌথতার প্রশ্ন সামনে নিয়ে এসে এটা একটা রাজনৈতিক প্রশ্ন সামনে আনে। কিন্তু আধ্যাত্মিক প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা বললাম যে একই বিষয়ের মধ্যে যে দ্বিত্বতা, এমনকি অনেক ক্ষেত্রে তৃত্বতার প্রশ্ন যদি থাকে, সেই জায়গা থেকে আমরা দেখতে পারি। যেমন আমি আমি আসলে ওনার তৃত্বতার যদি প্রশ্ন সামনে আনি, মহাশূন্য, কাল এবং শক্তি, এটা যদি হিন্দু ধর্মে আসলে বাস্তুকলা দিয়েই সমস্ত কিছু হিন্দু ধর্মের শুরু, তাদের যে এস্থেটিক্স, কেননা মহাশূন্যের সাথে এটা যে সম্পর্ক, বাস্তব যে সম্পর্ক, এটা একটা বিশাল ব্যাপার। এবং শক্তির সাথে যে সম্পর্ক, এবং কালের সাথে যে সম্পর্ক, এগুলো খুব জরুরি ব্যাপার হিন্দু ধর্মতত্ত্বে। তো এটাকে আমি আরেকভাবে দেখতে চাই আর কি, কাল, শক্তি এবং ভাবী সমাজ। এইটা হচ্ছে আসলে সুলতানের সমীকরণ, যে সুলতান যে কালে বসবাস করছে সেই কাল সম্পর্কে তার চৈতন্য আছে, এবং উনি জানে যে কিভাবে এই কালটা তৈরি হচ্ছে, কিভাবে মানুষগুলো, দেহগুলো ডসাইল বডিতে পরিণত হচ্ছে। আমি একবার একটা লেখা লিখেছিলাম যে রেজিস্ট্যান্স বডিজ সুলতানের, অর্থাৎ রেজিস্ট্যান্ট বডিজ, অর্থাৎ সে প্রতিরোধ ক্ষম। এই প্রতিরোধের ক্ষমতার কারণে তার তার বর্ষা এবং ফলা নিয়ে তার এই দেহ, পুরুষ দেহ বিশেষ করে, হাজির হয়। যুদ্ধটা তো করতে হবে তাকে, তো সেই যুদ্ধের জন্য সে হাজির হয়। এবং ওনার নিজের বক্তব্য ছিল এরকম যে আমি আসলে যুদ্ধটা দেখাতে চাচ্ছি, উত্থান হিসেবে দেখাতে চাচ্ছি। ফলে কার সাথে যুদ্ধ করছে, কাকে খতম করতে হচ্ছে, সেটা আমার প্রয়োজনীয় বিষয় না। আমার বিষয়টা হচ্ছে মানুষের উত্থান। তো এই অতিক্রমণের যে ধারণা, এই অতিক্রমণের ধারণার মধ্যে আমরা দেখতে পাই, এই অতিক্রমণের ধারণার মধ্যেই আসলে আমরা তার যে এস্থেটিক অতিক্রমণের জায়গা, প্লাস্টিক ভ্যালু, নতুন প্লাস্টিক ভ্যালু তৈরি করার জায়গাটাও দেখি। অর্থাৎ মানুষ স্ফীত হয়ে উঠলো এবং মানুষের ডোল বদলে গেল। এই ডোল বদলে যাওয়ার একটা কাহিনী আমরা এখানে পাই আর কি। এবং কৃষক এখানে নায়ক, এবং অ্যাপোক্যালিপসের বদলে এখানে আমরা একটা 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 এপিফেনির জায়গা পাই না। এইটা হচ্ছে বৈপরীত্য আমি ধরতে পারি আসলে। হ্যাঁ। আর ইমেজের জায়গায় আমরা পাই ইমেগোর ধারণা। তো ইমেজের জায়গায় ইমেগোর ধারণাটা কিরকম, এটা হয়তো একটু ব্যাখ্যা দরকার। ইমেগো হচ্ছে একটা পূর্ণাঙ্গ অবস্থা, ইমেজ হচ্ছে একটা পার্থক্য। ইমেজের মধ্যে মডার্নিটি আছে সবসময়, কিন্তু ইমেগো হচ্ছে গিয়ে ইমেজেরও বাড়া, অর্থাৎ আদি এবং অন্ত যেখানে একত্র হয়, সেটা হচ্ছে ইমেগো। এই ইমেগোর কনসেপ্ট দিয়ে দেখা যায়। আহমেদ সাহেব একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, 71-এর জনযুদ্ধের ফল হিসেবে দেখতে চেয়েছেন। ডিমের খোলস ফেটে যেমন মুরগির বাচ্চা প্রাণ পেয়ে বেরিয়ে আসে, তেমনি ভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের উত্তাপে শিল্পীর অন্তর চিরে এ সকল ছবি বেরিয়ে এসেছে। অতিশয়োক্তি থাকতে পারে এর মধ্যে, কিন্তু এটা একটা সুন্দর বন্দনা এবং সুন্দর ডেফিনেশন, রূপক হিসেবে হাজির হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে বলে শেষ করতে চাই আজকে। সেটা হচ্ছে যে আহমেদ সাফারি একটা কথা দিয়ে শুরু করি। সুলতান বছর কয়েক আগে বা শিল্পকলায় 75 সালে উনি যে এক্সিবিশন করেছিলেন, সেই 75 সালে প্রথম ওনার ছবি ন্যাশনাল আর্ট এক্সিবিশনে হাজির হয়। 76 সালে উনি একটা সলো এক্সিবিশন করেন, এবং সেই সলো এক্সিবিশনের যে প্রতিক্রিয়া হয়েছিল, তারই প্রতিক্রিয়া শুরুতে উনি আহমেদ সাফা অভিনব উদ্ভাসন বলে একটা লেখা লিখেছিলেন। সেই অভিনব উদ্ভাসন থেকে আমি পাঠ করছি আর কি। সুলতান বছর কয়েক আগে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তার সর্বশেষ প্রদর্শনীতে বাংলার আবহমান কালের ইতিহাসটিকে নাচিয়ে দিয়েছে। কথাটার মানে কি উনি নিজেই ব্যাখ্যা করছেন। যারা এই চিত্রগুলো দেখেছেন, তাদের উপলব্ধিতে একটি কথা ভ্রমরের মতো গুঞ্জরণ করেছেন। আমাদের সভ্যতার প্রাণ কৃষি, আর কিষাণ হলো সভ্যতার নাট্যমঞ্চের একক কুশীলব। যখন মানুষের কানে মহাকাশ আর মহাপৃথিবীর শ্যামের বেনু অপূর্ব সুরলহরী বিস্তার করে করে দিয়ে যাচ্ছে, তখনও এই প্রাচীন ভূখণ্ডটি, উনি বাংলাকে এই ভূমিকে প্রাচীন ভূখণ্ড বলছেন আর কি, প্রাচীন ভূখণ্ডটিতে আহ আদলে এবং অবয়বে মানুষ, সেই সনাতন মানুষই রয়ে গেছে। এটা হচ্ছে আহমেদ সফারি। এখন কথা হচ্ছে যে ইতিহাসের বাইরে আমরা কি এই আধুনিকতা বাদ দিয়ে
আমরা যদি আধুনিক দৃষ্টি দিয়ে না দেখি এবং আধুনিকতার মধ্যে আমরা এই শিল্পীকে না ফেলি, তার মানে আধুনিকতার বাইরে তাকে ফেলতে হবে, সরি, ইতিহাসের বাইরে তাকে ফেলতে হবে। তো ইতিহাসের বাইরে ফেলার একটা প্রবণতা পাশ্চাত্যে আছে কিন্তু। পাশ্চাত্যে প্রথম প্রশ্ন তোলে দাতো, দাতো বলে যে বিখ্যাত শিল্প সমালোচক এবং দার্শনিক। উনি বলেন যে অমুক অমুক শিল্পী যারা সিক্সটিজে বা ফিফটিজে ছবি আঁকছেন, তারা আসলে ধারাবাহিকতাটা রক্ষা করছেন না, ধারাবাহিকতার বাইরে চলে গেছেন। তো ফলে তাদেরকে বলা হচ্ছে যে তারা যে টেলিওলজিক্যাল এন্ড পয়েন্টটা আধুনিকতা ভেবেছে তার সাথে, এবং যে যে লাইন অফ অ্যাসেন্ট যদি বলি, এই লাইন অফ অ্যাসেন্টের মধ্যে তাদেরকে ধরা যাচ্ছে। দলুস থেকে ধার করলাম লাইন অফ অ্যাসেন্ট, হ্যাঁ, যে একরৈখিক যে উত্তরণ হওয়ার কথা, সেই একরৈখিক উত্তরণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আসলে মজার ব্যাপার কি, আভাগার্ড কিন্তু একরৈখিক উত্তরণের পাশাপাশি আরো আরো অনেক কিছুর জন্ম দিয়েছে প্যারিসে। তো ফলে সেইগুলোকে যদি এত এত ব্যতিক্রম কাজ আছে, বালমার বলে একজন আছে, খুবই হাইলি সেক্সুয়ালাইজড কিছু পুতুল টুতুল বানিয়েছিল, একেবারে বানানো পুতুল। তো এগুলোকে মডার্নিটির, মডার্নিজমের আন্ডারে, মডার্নিটি এক জিনিস, মডার্নিজম আরেক জিনিস, মডার্নিজমের আন্ডারে কিভাবে আনা যায় সেই কথা যেহেতু পাশ্চাত্যেও ভাবছে মানুষজন। আবার এই যে দাতো যেরকম বললেন যে অমুক অমুক শিল্পীরা আসলে ওই ভেদ রেখার বাইরে চলে যাচ্ছে। আমি যে বক্সের মধ্যে ভাবছি যে এখানে এই সব সজ্জাটা আছে, আমি যে ল্যান্ডস্কেপের মধ্যে ভাবছি যে পিকাসো থেকে শুরু করে মাতিস এবং অন্যান্যরা সবখানে আছে, সেরকম ঠিক সেরকমই সুলতানকে আসলে অনেক লেখকই এখানে জায়গা দেয়নি। সেই দিক থেকে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর অনেক অগ্রগামী চিন্তক বলে আমার মনে হয়। তখনই উনি ভেবে ফেলেছেন যে আসলে সুলতানের জায়গাটা কোথায়। সুলতান যে না, এবং কি সফা, তো তাদের যে দুর্বলতাগুলি থাকলেও থাকতে পারে, কিন্তু বিশেষ করে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর আহ এই যে বোহেমিয়ার প্রশ্ন তুলেছেন, যে বোহেমিয়া দিয়ে আমরা নিসর্গকে বা প্রকৃতিকে নিসর্গে পরিণত করি। উনি প্রকৃতিকে দুই ভাগ করেছেন, এক ভাগে হচ্ছে নিসর্গ, অর্থাৎ শহরে বসে বসে আমরা যেভাবে ভাবি, আবার আরেক ভাগ হচ্ছে যে প্রকৃতি। তো এই প্রকৃতির মধ্যে যে ফিরে যাওয়া, এই ফিরে যাওয়াটা আসলে একটা সার্বিক অর্থে একটা জীবনযাপনের অংশ হিসেবে ফিরে যাওয়া। এই যে এটা হচ্ছে আধ্যাত্মিকতার একটা প্রশ্ন এখানে চলে আসে, যদিও বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর সেই আধ্যাত্মিকতার প্রশ্নটা সামনে হয়তো খুব একটা আনেননি আসলে। তো রবীন্দ্রনাথের একটা কথা আছে যে আধ্যাত্মিকতা হচ্ছে গিয়ে অনন্তকে আশ্রয় করিয়া থাকে। হ্যাঁ, মানুষের প্রধান বল আধ্যাত্মিক বল, এবং এটা অনন্তকে আশ্রয় করে থাকে। আধ্যাত্মিকতা শারীরিকতা এবং মানসিকতা দেশ কাল পাত্র আশ্রয় করিয়া থাকে। তো এই যে যেই লোকগুলিকে সামনে নিয়ে আসা হচ্ছে, যে গণের রাজনীতি আমাদের এই সুলতানের সালতানাতে ব্যবহার হচ্ছে, সালতানাত বলতে আমি একটা রূপক অর্থেই বলছি, রাজাদের বিষয় না। তবে তিনি রাজাদের মতোই একটা একটা ভাব ধারণার মধ্যে ছিলেন, আসলে বোঝা যায় উনি একটা জমিদার বাড়িতে থাকতেন, সেটা খুব স্পষ্ট। তো লোকহিতকর কাজে উনি যেভাবে জড়িত ছিলেন, মানুষকে যেভাবে টাকা বিলিয়েছেন, সেটাও একটা বলা যায় যে নিজে যখন কষ্ট করেছেন তার আগে, সবার আগে উনি ভেবেছেন যে হাতে টাকা আসলে আশেপাশের মানুষকে, যারা, যাদের প্রয়োজন বেশি তাদেরকে দিয়ে দিয়েছেন টাকা। সেটাও কিন্তু এক ধরনের সালতানাতের যে আমি কথাটা তুললাম সেটা মেলে আসলে। অর্থাৎ রনি আহমেদ একবার বলছিলেন, শিল্পী রনি আহমেদ, যে খুবই খুবই একটা সুলতান আসলে সুলতানের মতোই বসবাস করতে চেয়েছেন। হুম। এবং লাল মিয়া দিয়ে এটার বিশ্লেষণ হয় না। আমিও এক জায়গায় লিখেছিলাম যে লাল মিয়া যে ইভলভমেন্টের মধ্যে গেল, বিবর্তিত হয়ে সুলতান হয়ে উঠলো, এটাই হচ্ছে আসলে সুলতানের গল্প। এবং সেটা যতই ক্ষমতা দিয়ে আমরা এটাকে দেখতে চাই কিনা, হ্যাঁ, যে পুরুষ শিল্পী হিসেবে উনি ওনার ক্ষমতাকে কতখানি কাজে লাগিয়েছেন কি, এইসব প্রশ্নগুলি থেকে যায়। কিন্তু সেটার পরেও যেটা থাকে আর কি, যে আহমেদ ছফার সুন্দর একটা লেখা আছে, উনি লিখছে যে নমশূদ্র নরনারীর, যে নমশূদ্র নরনারীর আদরের গোসাই সেজে, অর্ধেক ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া অর্ধেক সন্তের বেশে সাপ শেয়াল ইঁদুর বেড়াল নিয়ে রঙের সংসার পেতে বসে আছেন। এইটাই হচ্ছে সুলতান আসলে। যে উনি যে নমশূদ্রদের মাঝে ছিলেন, তাদের শক্তি উনি দেখতে চেয়েছেন, এবং এই শক্তি দেখার মধ্যে মধ্যে তার যে আদ্য কথাগুলি সেটা ধর্মতত্ত্বের সাথে মেলানো যায়, ধর্মতত্ত্বের বাইরের আধ্যাত্মিকতার সাথে মেলানো যায়। এবং শুধুমাত্র মডার্নিটির যে, মডার্নিজমের যে আহ, দার্শনিকতা, পাশ্চাত্যের দার্শনিকতা, সেটা দিয়ে আসলে তাকে দেখলে হবে না। তো আমি এখানে শেষ করছি।
ধন্যবাদ।